হাই, আমি এবি স্যার। আজকে চলে এলাম আবার একটা নতুন টপিক নিয়ে। সেটা হচ্ছে ক্লাস 10-এর মাধ্যমিকের সিলেবাসে যে প্রথম চ্যাপ্টার রয়েছে, সে প্রথম চ্যাপ্টারই একটা অংশ। সেটা হচ্ছে প্রাণীদেহের সাড়া প্রদানের ভৌত সমন্বয়, যেটা যে স্নায়ুতন্ত্র অংশটা রয়েছে, সেই স্নায়ুতন্ত্র অংশেরই সেকেন্ড পার্ট। সেটা হচ্ছে কি নিউরন, নিউরোগ্লিয়া এবং স্নায়ু। এই অংশটা জানবো, কারণ স্নায়ুতন্ত্রের ডেফিনেশন, তার কাজ এবং হচ্ছে কি যে স্নায়ুপথ, এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে অলরেডি জেনে এসেছি। তো আজকে শুরু করছি। প্রথমে নিউরন সম্পর্কে আমরা জানবো, তারপরে আমরা জানবো নিউরোগ্লিয়া এবং তারপরে জানবো স্নায়ু সম্পর্কে। তো ফার্স্ট হচ্ছে কি নিউরন বা স্নায়ুকোষ। দেখো আমি লিখেছি স্নায়ুকোষ। এই যে স্নায়ুকোষ লিখেছি, যাকে ইংরেজিতে বলে নিউরন। কি বলে? নিউরন। এখন নিউরন বা স্নায়ুকোষ কাকে বলে? নিউরন হচ্ছে কি, দেখো আগের ক্লাসে যখন আমরা স্নায়ুতন্ত্র পড়েছিলাম, সেখানে আমি বলেছিলাম দুটো জিনিস। এক হচ্ছে কি নিউরন ও নিউরোগ্লিয়া। তাহলে নিউরন ও নিউরোগ্লিয়া কোষ নিয়ে গঠিত হয় স্নায়ুতন্ত্র। তাহলে স্নায়ুতন্ত্রের যে দুটো মুখ্য উপাদান নিউরন ও নিউরোগ্লিয়া, তার মধ্যে আমরা পরে জানবো যে স্নায়ুতন্ত্রের মাত্র 10% অংশ হচ্ছে নিউরন, বাকি 90% হচ্ছে কি নিউরোগ্লিয়া দ্বারা গঠিত। তাহলে এই যে নিউরন সেটা কি, সেটাই হচ্ছে কি আমাদের আলোচ্য বিষয় আজকে। নিউরন হচ্ছে কি স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। তাহলে কি নিউরন কাকে বলে? না, নিউরন হচ্ছে কি স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। তাহলে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককেই আমরা কি বলছি? নিউরন। ঠিক আছে। এখন এই যে নিউরন, এই যে ছবিটা এঁকেছি, এর প্রধান দুটি অংশ। তাহলে আমরা যদি এবারে নিউরনের গঠনে চলে আসি, তাহলে নিউরন দুটো অংশ নিয়ে গঠিত। কি কি? একটাকে বলা হয় কোষ দেহ, আর একটাকে বলা হয় প্রবর্ধক। কি বলে? প্রবর্ধক। ঠিক আছে। কোষ দেহ, যার ইংরেজি কথা আছে নিউরোসাইটন। আর এই যে প্রবর্ধক মানে যেটা মূল দেহ থেকে বেরিয়ে গেছে। তাহলে প্রবর্ধক মানে কি? বর্ধিত অংশ। এই প্রবর্ধক নিউরনের দেহে দু রকমের হয়। একটাকে বলে ডেনড্রন, আর একটা হচ্ছে কি অ্যাকশন। এই দু রকমের প্রবর্ধক আমাদের নিউরনে বর্তমান। ঠিক আছে। তো তাহলে এইখানে যদি আমরা এই গঠনটা দেখি, তাহলে এই গঠনটাতে আমরা এই অংশগুলোকে ভালো করে জানবো। তার আগে একটা কথা বলে নিই, এই যে নিউরনের ছবিটা এঁকেছি, এটা মাধ্যমিকের যে লং কোশ্চেন আসে, তো সেই লং কোশ্চেনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা। চিত্র যে নিউরনের বা আমাদের চোখের যে ছবিগুলো প্রথম চ্যাপ্টার থেকে পড়তে হয়, তার মধ্যে এই ছবিটা একটা ইম্পর্ট্যান্ট, এবং এটা অল্টারনেটিভ ওয়েতে বছরের পর বছর আসে। মানে এবছর যদি আসে, তাহলে নেক্সট বছরে আসবে না, হয়তো পরের বছর আসবে, বা পরে প্রিভিয়াস ইয়ারে যদি না এসে থাকে, তাহলে এবছর পড়বে। তাহলে এরকম একটা অল্টারনেটিভ ওয়েতে কিন্তু ওটা পড়ে। সেই জন্য তোমাদের এই ছবিটাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং এর বিভিন্ন অংশগুলোকে ভালোভাবে কিন্তু পয়েন্টিং করা শিখতে হবে। তো তোমরা এগুলোকে যতবার পারবে প্র্যাকটিস করবে। তো চলে আসো নিউরন। এখন এই নিউরনের যে মূল দেহটা দেখছি, এইটাকে আমরা অ্যাকচুয়ালি বলি কোষ দেহ। দেখতে দেখো ঠিক কোষের মতো, ঠিক একটা কোষের মতো। তাহলে নিউরনের এই যে কোষ দেহ অংশটা দেখতে পাচ্ছি, এইটাকে আমরা বলছি, এই অংশটাকে আমরা বলছি কোষ দেহ, বা ইংরেজিতে বলে নিউরোসাইটন। তাহলে নিউরনের কোষ দেহকে বলে নিউরোসাইটন। এখন এই কোষ দেহ কি কি অংশ নিয়ে গঠিত? একটা কোষের যেরকম কোষ পর্দা থাকে, সেরকম এরও একটা দেখো কোষ পর্দা রয়েছে। এইটাকে আমরা বলছি কি কোষ ঝিল্লি। তাহলে কোষ
ঝিল্লি বা কোষ পর্দা বলতে পারি, ঝিল্লি, কোষ ঝিল্লি। তাহলে নিউরনের কোষ দেহের যে পর্দা সেটাকে আমরা বলছি কি কোষ ঝিল্লি, ঠিক আছে। এখন কোষ ঝিল্লি বা কোষ পর্দার ভেতরের দিকে কি থাকে? সাইটোপ্লাজম থাকে। তাহলে নিউরনের কোষ দেহের যে সাইটোপ্লাজম তাকে বলা হয় নিউরোপ্লাজম। তাকে কি বলে? নিউরোপ্লাজম। তাহলে নিউরনের কোষ দেহের যে সাইটোপ্লাজম তাকে কি বলে? নিউরোপ্লাজম, ঠিক আছে। এখন এই নিউরোপ্লাজমে একটা কোষের মধ্যে যেরকম সাইটোপ্লাজম থাকে না, সেরকম এর মধ্যে থাকা সাইটোপ্লাজমের সমস্ত ধরনের বিভিন্ন রকমের একটা প্রাণী কোষে উপস্থিত কোষীয় অঙ্গাণু বর্তমান থাকে। মানে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ছবিতেই যে মাইটোকন্ড্রিয়া রয়েছে, তাহলে এটা একটা মাইটোকন্ড্রিয়া আমরা দেখতে পাচ্ছি, মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি আমরা এখানে গলগি বস্তু দেখতে পাচ্ছি, গলগি বস্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এখানে লাল লাল কিছু ডট ডট যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমরা বলি নিজিল দানা, সেগুলোও দেখতে পাচ্ছি। তাহলে এইগুলোকে বলা হচ্ছে কি নিজিল দানা। কি বলা হয়? নিউরনের কোষদেহ অংশে উপস্থিত যে দানাদার বিশেষ গঠন সেইগুলোকে বলি নিজিল দানা। এগুলো কি দ্বারা গঠিত? রাইবো নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? রাইবো নিউক্লিয় প্রোটিন। তাহলে নিউরনের কোষদেহ অংশে রাইবোনিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যে বিশেষ দানাদার গঠন থাকে তাদের বলা হয় নিজিল দানা। এই নিজিল দানাগুলো আমরা পাবো কোথায়? ডেনড্রন অংশে পাবো। আর কোথায় পাবো না? কোষদেহ অংশে, কিন্তু অ্যাকশন অংশে আমরা এই নিজিল দানাগুলোকে পাই না। সেই জন্য আমাদের সত্য মিথ্যা এবং ড্যাশ পূরণের জন্য এই নিজিল দানাগুলো কোথায় পাওয়া যায় খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। নিজিল দানার কাজ কি? এগুলো হচ্ছে কি প্রোটিন সংশ্লেষ করে। তাহলে কি কাজ করে? এটা প্রোটিন সংশ্লেষ করে। যেরকম রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে, তাহলে এটাও প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, ঠিক আছে। বেশ, এখন নিউরনের এই কোষ দেহ অংশে, ঠিক আছে, কিছু ছোট ছোট ক্ষুদ্র প্রবর্ধক দেখা যাচ্ছে। এই যে প্রবর্ধকগুলো, এই যে বর্ধিত অংশ রয়েছে না, এইগুলোকে বলা হয় প্রবর্ধক। এই ক্ষুদ্র প্রবর্ধকগুলোকে বলে ডেনড্রন। তাহলে আমি যদি এখানে পয়েন্টিং করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটাকে আমরা বলবো কি, এইটা হচ্ছে ক্ষুদ্র প্রবর্ধক, এটাকে বলবো কি ডেনড্রন। তাহলে নিউরনের কোষ দেহের ক্ষুদ্র প্রবর্ধকগুলোকে কি বলে? ডেনড্রন। আর ডেনড্রন আবার দেখো শাখায় বিভক্ত, এই যে তাকে বলে ডেনড্রাইট, তাকে বলে কি ডেনড্রাইট। পরিষ্কার? তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়েছি? যে নিউরনের দুটো অংশ, কোষদেহ, প্রবর্ধক। কোষদেহ হচ্ছে কি এই গঠনটাকে আমরা কোষদেহ বলছি, যাকে আমরা নিউরোসাইটনও বলি। তাহলে নিউরোসাইটন কাকে বলে? নিউরনের কোষদেহ অংশকে নিউরোসাইটন বলে। নিউরনের কোষদেহ কি দ্বারা গঠিত না? তার একটা কোষীয় পর্দা রয়েছে যেটাকে আমরা কোষ ঝিল্লি বলছি, তার মধ্যে সাইটোপ্লাজম থাকে, তাকে বলা হয় নিউরোপ্লাজম বলছি। তার সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু থাকে, যেরকম মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বস্তু থাকে, নিজিল দানা থাকে, ঠিক আছে না। নিজিল দানা অ্যাকচুয়ালি কি এক ধরনের রাইবোজোম দানা, ঠিক আছে, যেটাকে রাইবোনিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত অংশ বলা হচ্ছে। এবং নিউরনের কোষদেহ থেকে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র শাখা বেরোয় যেগুলোকে বলা হয় ডেনড্রন, আবার শাখায় বিভক্ত হয়ে হয়, তাকে বলা হয় ডেনড্রাইট, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো আমরা কোষদেহ থেকে জেনেছি। এখন নিউরনের কোষদেহ অংশে যে আমরা অঙ্গাণুর কথা বলেছি, একটা প্রাণী কোষের একটা প্রধান গুরুত্বপূর্ণ অঙ্গাণুর মধ্যে একটা যে জিনিস আছে তার নাম সেন্ট্রোজোম। নিউরনের ক্ষেত্রে এই সেন্ট্রোজোমটা কেমন হয়? অনুন্নত হয় বা নিষ্ক্রিয় প্রকৃতির হয়। এই অনুন্নত নিষ্ক্রিয় সেন্ট্রোজোম উপস্থিত থাকার জন্য এই স্নায়ুকোষ কিন্তু বিভাজিত হতে পারে না। তাহলে আমাদের কোষে দেহে যে নিউরন থাকে সেই নিউরন কিন্তু বিভাজনে অক্ষম কোষ, এবং এটা সর্বদাই জিরো দশায় থাকে। তাহলে একটা নিউরন আমরা যদি এখানে লিখি,
তাহলে আমরা কি দেখতে পাবো যে নিউরনের কোষদেহ অংশে যে সেন্ট্রোজোম থাকে, সেন্ট্রোজোমটা কেমন থাকে, সেন্ট্রোজোম কেমন হয়, এটা হচ্ছে কি নিষ্ক্রিয় হয়। আচ্ছা, প্রথমে অনুন্নত ও নিষ্ক্রিয় হয়। তাই কি হয় না, সেন্ট্রোজোম বিভাজনে অক্ষম। এই জন্য এটাকে বলা হয় যে নিউরন সর্বদা G0 দশায় থাকে। ঠিক আছে, এখন এই G0 দশাটা কি আমরা যখন সেকেন্ড চ্যাপ্টার সেল ডিভিশন পড়বো তখন আমরা দেখবো। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে কোষদেহ অংশে যে সেন্ট্রোজোম থাকে সেই সেন্ট্রোজোমটা অনুন্নত বা নিষ্ক্রিয় হয়। যদিও কিছু কিছু বইতে লেখা রয়েছে সেন্ট্রোজোম অনুপস্থিত থাকে। এখন তোমার সেন্ট্রোজোম অনুপস্থিত থাকে নাকি অনুন্নত হয় এ নিয়েও বিভিন্ন তোমার বিজ্ঞানীদের মধ্যে দ্বিমত রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখন নিউরনে কিছু তন্তুময় গঠন থাকে। এই তন্তুময় গঠনগুলোকে আমরা বলি কি নিউরোফাইব্রিল। কি বলে? নিউরোফাইব্রিল। এখন এই নিউরোফাইব্রিলগুলো ডেনড্রন, কোষদেহ এবং অ্যাক্সন সমস্ত অংশ জুড়েই কিন্তু বিরাজমান। তাহলে নিউরোফাইব্রিল কিন্তু সমস্ত অংশে আমরা পাবো নিউরনের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে কোষ দেহ, সেই কোষ দেহের যে অংশ থেকে এই যে নিউরনের কোষ দেহ, সেখান থেকে একটা দীর্ঘ প্রবর্ধক বেরিয়েছে। এই যে দীর্ঘ প্রবর্ধক তাকে বলা হয় অ্যাক্সন। তাহলে এই যে টোটাল একটা দীর্ঘ গঠন আমরা দেখতে পাচ্ছি, এইটাকে আমরা কি বলি? অ্যাক্সন। তাহলে অ্যাক্সন কি না, অ্যাক্সন হচ্ছে নিউরনের দীর্ঘ প্রবর্ধক, আর ডেনড্রন কি নিউরনের ক্ষুদ্র প্রবর্ধক। ঠিক আছে, এখন যে অংশে থেকে অ্যাকশনটা উৎপন্ন হয়, তাহলে কোষদেহ এবং অ্যাকশন, এই যে জাংশনাল পয়েন্ট, এইটাকে আমরা বলি কি অ্যাকশন হিলক। কি বলে? অ্যাকশন হিলক। তাহলে অ্যাকশন হিলক কি না, অ্যাকশন হিলক হচ্ছে নিউরনের কোষদেহ এবং অ্যাকশনের সংযোগস্থলকেই আমরা অ্যাকচুয়ালি কি বলছি? অ্যাকশন হিলক। ঠিক আছে, এখন এই যে অ্যাকশন দেখতে পাচ্ছি তার একটা পর্দা রয়েছে। ঠিক আছে, তাকে বলা হয়েছে কি অ্যাক্সোলেমা। যেরকম এখানে কোষ পর্দাটা যেটা রয়েছে তাকে আমরা কোষ ঝিল্লি হিসেবেই বলেছি। এই যে অ্যাকশনের যে পর্দা তার একটা বিশেষ নাম রয়েছে, তাকে আমরা বলছি কি অ্যাক্সোলেমা। আমি এক জায়গা থেকে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটাকে আমরা বলছি কি অ্যাক্সোলেমা। তাহলে অ্যাক্সোলেমা কি? অ্যাকশনের পর্দাকে বলা হচ্ছে কি অ্যাক্সোলেমা, বা অ্যাকশনের আবরণকে বলে অ্যাক্সোলেমা। এখন অ্যাকশনের ভেতরেও সাইটোপ্লাজম থাকে। যেরকম নিউরনের কোষ দেহ অংশ সাইটোপ্লাজমকে নিউরোপ্লাজম বলে, সেরকম অ্যাকশনের ভেতরেও সাইটোপ্লাজম থাকে, তাকে বলা অ্যাক্সোপ্লাজম। তাহলে এটাকে বলছি কি আমরা অ্যাক্সোপ্লাজম। তাহলে অ্যাক্সোপ্লাজম কি না, অ্যাকশনের সাইটোপ্লাজমকে আমরা বলছি কি অ্যাক্সোপ্লাজম, আর অ্যাকশনের আবরণকে কি বলে? অ্যাক্সোলেমা। এখন এইটা যদি একটা অ্যাকশন হয়, তাহলে এই অ্যাকশনকে ঘিরে কিছু কোষীয় গঠন দেখতে পাচ্ছি। তার মানে অ্যাকশনকে ঘিরে কিছু কোষ এরকম আবরণ করে থাকে। এই যে কোষগুলো, এই কোষগুলোকে আমরা বলছি কি সোয়ান কোষ। সোয়ান কোষ অ্যাকচুয়ালি এক ধরনের ফিলামেন্টাস কোষ। ঠিক আছে না? এখন ফিলামেন্ট মানে কি? ফিতের মতো। তাহলে একটা ফিতে যদি এই একটা কোনো আবরণকে এরকম পরপর জোড়াতে থাকে, তাহলে আমরা কি দেখতে পাবো? একটা মোটা চাদরের মতো গঠন তৈরি হবে। ঠিক আছে না? তার মানে যে মোটা চাদরটা তৈরি হবে তাকে বলা হয় মাইলিন শীট। এবার এটাকে যদি আমরা চাদর মোড়া করে রাখি, তাহলে তার একটা বাইরের কাভারিং পাবো, আর একটা এরকম মোটা চাদরের থিকনেস পাবো। তাহলে মোটা চাদরের যে থিকনেস সেটাকে বলবো মায়োলিন শীট, আর বাইরের যে কাভারিংটা তাকে বলবো নিউরিলেমা। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে অ্যাকশন, তার পর্দাটাকে বলা অ্যাক্সোলেমা বা আবরণটাকে বলা অ্যাক্সোলেমা। এখন এই অ্যাকশনকে ঘিরে এরকম কিছু কোষ রয়েছে, সেই কোষকে বলছি কি ফিলামেন্টাস কোষগুলোকে কি বলছি? সোয়ান কোষ। এখন সোয়ান কোষ এরকম জড়িয়ে থাকার জন্য যে থিকনেসটা তৈরি হবে তাকে বলবো মায়োলিন শীট, আর একদম আউটার যে কাভারিংটা পাবো তাকে বলা হবে নিউরিলেমা।
ঠিক আছে, তাহলে অবভিয়াসলি আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি এই যে আবরণটা পাচ্ছি এটাকে আমরা কি বলবো, মায়োলিন শীথ। এখন তাহলে এই যে থিকনেস অংশ, তাহলে এই যে থিকনেসটা তৈরি হয়েছে এটা হচ্ছে মায়োলিন শীথ, আর এর আউটার যে কাভারিং এটাকে আমরা কি বলবো, নিউরিলেমা। তার মানে এটা কি হবে, নিউরিলেমা। ঠিক আছে, আর এই কোষটার নাম কি, তার মানে এই কোষটা কি কোষ, তাহলে এটা হচ্ছে কি সোয়ান কোষ, সোয়ান কোষ। তাহলে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে অ্যাকশন অংশে উপস্থিত বিভিন্ন স্তরগুলো পর্যায়ক্রমে লেখো। তাহলে দেখো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি একটা অ্যাকশন, অ্যাকশনের যে পর্দা তাকে বলছে কি অ্যাক্সোলেমা, তাহলে এটা প্রথম স্তর। অ্যাক্সোলেমাকে ঘিরে রয়েছে কি সোয়ান কোষ। এখন এই যে সোয়ান কোষের একদম ভেতরের দিকে যে স্তরটা, এটা মানে যে থিকনেসটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে মায়োলিন শীথ, তাহলে এটা 2 নম্বর স্তর। এবং যে আউটার কাভারিংটা পাচ্ছে সেটা হচ্ছে নিউরিলেমা, তাহলে এটা 3 নম্বর স্তর। ঠিক আছে, তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে ভিতর থেকে বাইরের স্তরগুলো পর্যায়ক্রমে লেখো বা বাইরের থেকে ভেতরের দিকে স্তরগুলো পর্যায়ক্রমে লেখো, তাহলে তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। এবার এই যে সোয়ান কোষগুলো রয়েছে অ্যাকশন অংশে, সেটা কিন্তু স্থানে স্থানে রয়েছে। তাহলে দুটো সোয়ান কোষের মাঝখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, এইটাকে কি বলে, র্যানভিয়ারের পর্ব। র্যানভিয়ারের পর্ব পরিষ্কার। এখন বা নোডস অফ র্যানভিয়ার বলে, কি বলে, নোডস অফ র্যানভিয়ার। এখন এই র্যানভিয়ারের পর্বটা কি, আমি বলেছি যে যে অংশে সোয়ান কোষ থাকে না সেই অংশে এই যে গ্যাপটা ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি তাকে বলা হচ্ছে র্যানভিয়ারের পর্ব। এখন আমাদের দেহে যে নিউরন থাকে এই নিউরন 2 রকমের হয়, কিছু নিউরনে এই সোয়ান কোষ থাকে, কিছু নিউরনে সোয়ান কোষ থাকে না। তাহলে তোমরা বুঝতে পারছো যদি সোয়ান কোষ থাকে তাহলে মায়োলিন শীথ থাকবে, তাহলে মায়োলিন শীথযুক্ত নিউরন হয়, একটা মায়োলিন শীথবিহীন নিউরন হয়। মায়োলিন শীথযুক্ত নিউরনকে বলা হয় মেডুলেটেড নিউরন। তাহলে কি বলে, মায়োলিন শীথযুক্ত নিউরনকে কি বলে, মেডুলেটেড নিউরন। আর একটা বলে মায়োলিন শীথবিহীন, নন মেডুলেটেড নিউরন। তাহলে একটাকে বলা হচ্ছে মেডুলেটেড নিউরন আর একটাকে বলা হয় নন মেডুলেটেড নিউরন। মেডুলেটেড নিউরন মানে যেখানে মায়োলিন শীথ রয়েছে সেখানে উদ্দীপনা দ্রুত গতিতে প্রবাহিত হয়, আর নন মেডুলেটেড যেখানে সেখানে উদ্দীপনা ধীর গতিতে প্রবাহিত হয়। কেন, দেখো সোয়ান কোষ যে মায়োলিন শীথ তৈরি করে ওটা একটা ইনসুলেটর হিসেবে কাজ করে। ইনসুলেটর মানে তাপ ও তড়িতের কুপরিবাহী। তার মানে তোমরা বুঝতে পারছো এই অংশটা তাহলে কি, তাপ তড়িতের কুপরিবাহী, এই অংশটাও কুপরিবাহী, এই অংশটাও কুপরিবাহী, এই অংশটাও কুপরিবাহী, কিন্তু এই অংশটা সুপরিবাহী। এখন কি হয়, যখন উদ্দীপনা প্রবাহিত হয় নিউরনের মধ্য দিয়ে তখন কি হয়, উদ্দীপনা লাফিয়ে লাফিয়ে প্রবাহিত হয়। মানে এখান থেকে উদ্দীপনা এখানে আসে, আবার এখান থেকে উদ্দীপনা এখানে আসে, আবার এখান থেকে উদ্দীপনা এখানে আসে, আবার এখান থেকে এখানে আসে। তাহলে এই যে উদ্দীপনা দ্রুত জাম্প করে করে প্রবাহিত হচ্ছে এটাকে বলা হচ্ছে কি স্যালটেটরি মুভমেন্ট বলে। ঠিক আছে, স্যালটেটরি মুভমেন্ট। এই জন্য মেডুলেটেড নিউরনের ক্ষেত্রে উদ্দীপনাটা দ্রুত প্রবাহিত হয়, কিন্তু নন মেডুলেটেড নিউরন যেখানে মায়োলিন শীথ নেই তাহলে এর মধ্য দিয়ে যে উদ্দীপনাটা যাচ্ছে তা স্লোলি মুভ করে। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রধান কারণ। এগুলো তোমরা পরবর্তীকালে যখন ক্লাস 12 এবং 11 উঠবে তখন এগুলো ডিটেলসে তোমরা জানবে। পরিষ্কার। এখন এই যে অ্যাকশনের শেষাংশ দেখছি, এই অ্যাকশনের শেষাংশগুলো কতগুলো শাখায় বিভক্ত, এই শাখাগুলোকে বলা হয় টেলোডেন্ড্রিয়া বা এন্ড ব্রাশ। ঠিক আছে, একে প্রান্তবুরুষও বলে বা প্রান্তবুরুষ
বা প্রান্ত বুরুষ, ঠিক আছে। এই প্রান্ত বুরুষের শেষ অংশগুলো আবার ফোলা ফোলা রয়েছে, এই যে ফোলা ফোলা অংশ, এইগুলোকে বলা হয় সাইন্যাপটিক নব। কি বলে এগুলোকে? সাইন্যাপটিক নব। এই সাইন্যাপটিক নবের মধ্যে ছোট ছোট ভেসিকল থাকে, যেই ভেসিকলের মধ্যে কি থাকে না বিভিন্ন নিউরো ট্রান্সমিটার থাকে। সেগুলো আমরা পরবর্তীকালে যখন আমরা সাইন্যাপস সম্পর্কে ডিটেলস পড়বো তখন আমরা জানবো। তাহলে এই সাইন্যাপটিক নব হচ্ছে কোনগুলো না প্রান্তবুরুষের শেষাংশ যে ফোলা ফোলা থাকে সেগুলোকে আমরা কি বলছি সাইন্যাপটিক নব। এবার একটা কথা হচ্ছে, এই যে আমরা নিউরন দেখতে পাচ্ছি, এই যে নিউরনের শেষাংশ মানে অ্যাকশনের শেষাংশ, এইটা তোমার কোনো গ্রন্থির সাথে কানেক্ট থাকতে পারে বা পেশির সাথে কানেক্ট থাকতে পারে, কোনো অঙ্গের সাথে কানেক্ট থাকতে পারে, ঠিক আছে। এখন এই যে নিউরন, এই নিউরন তাহলে কি কাজ করে? নিউরনের প্রধান কাজ হচ্ছে উদ্দীপনা পরিবহন। তাহলে নিউরনের কাজ কি? নিউরন কি কাজ করে না উদ্দীপনা পরিবহন করে, উদ্দীপনা পরিবহন করে, পরিবহন করা। এখন কিভাবে কোন দিক থেকে কোন দিকে উদ্দীপনা পরিবহন করে? নিউরনের যে কোষ দেহ অংশের সাথে যুক্ত প্রবর্ধক যে ডেনড্রন পার্টটা রয়েছে, এই ডেনড্রনের কাজ হচ্ছে উদ্দীপনাকে গ্রহণ করা। তাহলে এ হচ্ছে কি উদ্দীপনা কি করে উদ্দীপনা গ্রহণ করে। তাহলে কার কাছ থেকে করে না সেই এই ডেনড্রন পূর্ববর্তী নিউরন থেকে গ্রহণ করবে, মানে এর সামনে যে নিউরন রয়েছে সেখান থেকে গ্রহণ করবে, বা যদি গ্রাহক কোষের সাথে কানেক্ট থাকে সেখান থেকে গ্রহণ করবে। তাহলে ডেনড্রনের কাজ হচ্ছে উদ্দীপনাকে গ্রহণ করা। যে কোথায় প্রেরণ করবে? তাহলে ডেনড্রন উদ্দীপনাকে কোষ দিয়ে পাঠিয়ে দেবে, কোষ দেহ তখন সেই উদ্দীপনা কোথায় পাঠাবে? অ্যাকশনে। তাহলে ডেনড্রনের কাজ পূর্ববর্তী নিউরন বা গ্রাহক থেকে উদ্দীপনা গ্রহণ করা, আর অ্যাকশনের কাজ হচ্ছে কি উদ্দীপনাকে কোষ দেহ থেকে পরবর্তী নিউরন, মানে এর পরে যদি নিউরন থাকে বা কোনো পেশি থাকে, কোনো গ্রন্থি থাকে, কোনো অঙ্গ থাকে সেখানে প্রেরণ করা, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম? ডেনড্রনের কাজ পূর্ববর্তী নিউরন বা গ্রাহক থেকে উদ্দীপনা গ্রহণ করা, আর অ্যাকশনের কাজ হচ্ছে কি পরবর্তী নিউরন বা কোনো গ্রন্থি বা পেশিতে উদ্দীপনা পরিবহন করা। তার মানে আমরা কি বুঝলাম না উদ্দীপনাটা নিউরনের মধ্যে ডেনড্রন থেকে অ্যাকশনের দিকে প্রবাহিত হয়। তাহলে এটা যদি ডেনড্রন হয় আর এটা যদি অ্যাকশন হয়, তাহলে উদ্দীপনা সর্বদা ডেনড্রন থেকে অ্যাকশনের দিকে প্রবাহিত হয়। কখনোই উদ্দীপনা অ্যাকশন থেকে ডেনড্রনের দিকে প্রবাহিত হয় না, ঠিক আছে। মানে কি ব্যাকওয়ার্ড ফ্লোতে যায় না, উদ্দীপনা সর্বদা ইউনিডিরেকশনালি মানে একমুখী প্রবাহে প্রবাহিত হয়, ঠিক আছে। এই জিনিস জানতে হবে, এই যে নিউরনকে আমরা কতগুলো ভাগে ভাগ করি। এখন এই যে নিউরন 3 রকমের হয়। তাহলে আমি যদি এখানে লিখি নিউরনের প্রকারভেদ, প্রকারভেদ নিউরনকে আমরা 3 ভাগে ভাগ করি। একটাকে বলা হয় সংজ্ঞাবহ, একটাকে বলে আজ্ঞাবহ, আর একটা হচ্ছে কি অ্যাডজেস্টর বা সহযোগী নিউরন। তাহলে সংজ্ঞাবহ নিউরন বা যেটাকে বলা হয় সেন্সরি নিউরন, সেন্সরি, আজ্ঞাবহ বা মোটর নিউরন, সহযোগী বা অ্যাডজেস্টার নিউরন। সংজ্ঞাবহ নিউরন কাকে বলে? যে নিউরন সংজ্ঞাবহ নিউরন কাকে বলে? যে নিউরন উদ্দীপনাকে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে উদ্দীপনা পরিবহন করা তাকে বলা হয় সংজ্ঞাবহ, ঠিক আছে। তাহলে সংজ্ঞাবহ নিউরন কাকে বলে? যে নিউরন উদ্দীপনাকে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে।
গ্রাহক থেকে উদ্দীপনাকে কোথায় নিয়ে যায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। আর আজ্ঞাবহ নিউরন কাকে বলে? না, যে নিউরন উদ্দীপনাকে সিএনএস থেকে, মানে আমি এখানে যদি লিখি, তাহলে এখানে আমি যদি লিখি সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কারক অঙ্গে নিয়ে যায়, তাকে বলে আজ্ঞাবহ নিউরন। ঠিক আছে, তাহলে সহযোগী নিউরন কাকে বলে? না, এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ নিউরনের মধ্যে কি করে সংযোগ করে যে নিউরন, তাকে বলা হয় সহযোগী নিউরন। বুঝতে পারলাম? তাহলে সংজ্ঞাবহ নিউরন কাকে বলে? যে নিউরন উদ্দীপনাকে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায় তাকে সংজ্ঞাবহ নিউরন। আজ্ঞাবহ নিউরন কাকে বলে? যে নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে কারক অঙ্গে উদ্দীপনা পরিবহন করে তাকে আজ্ঞাবহ নিউরন। আর সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন কাকে বলে? যে নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ স্নায়ুতন্ত্রের মধ্যে সংযোগ রক্ষা করে, তাকে বলা হয় সহযোগী নিউরন। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই নিউরন রিলেটেড সমস্ত কিছু ডিটেলসে ভালো করে পড়েছি। এগুলোকে তোমরা ভালো করে পড়ো এবং প্র্যাকটিস করো, ছবিটাকে ভালো করে প্র্যাকটিস করো। যদি কোনো কোয়ারি থাকে, এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে তোমাদের, আমাকে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে হচ্ছে কি আমি সেগুলো একটুকু ভিডিও করে জানিয়ে দেবো। পরবর্তী ক্লাসে আমরা নিউরোগ্লিয়া এবং নার্ভ সম্পর্কে ডিটেলসে জানবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।